আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ভাগ্য নির্বাচন। এই নির্বাচনে শেষ পর্যন্ত কোন দল জয়ী হয়ে বাংলাদেশের সরকার তৈরি করে, এই প্রশ্ন বাংলাদেশের প্রতিটি মানুষের মনে। আমরা বাংলাদেশের নির্বাচনকে খুব ক্লোজলি কভার করার চেষ্টা করছি। গত কয়েকদিন ধরে আমরা ধারাবাহিক বিভিন্ন রকমের পরিসংখ্যানকে স্টাডি করেছি, আর সেই পরিসংখ্যান থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে বাংলাদেশে এই নির্বাচনে 5টি অন্যতম কারণের জন্য জামাত এবং তার জোট সঙ্গীরা বিএনপি দলকে পরাস্ত করে বিপুল ভোটে জয়ী হতে চলেছে বা জয়ী হবার সম্ভাবনা রয়েছে। 54 বছর ধরে বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি কিংবা তত্ত্বাবধায়ক সরকার তারা বাংলাদেশ শাসন করে এসছে। এই প্রথম বাংলাদেশের ইতিহাসে একটি ব্যতিক্রমী ঘটনা ঘটতে চলেছে। নজিরবিহীন ভাবে জামাত তারা প্রথমবারের জন্য সরকার গড়তে চলেছে বলেই ইঙ্গিত বিভিন্ন মহলে। আজকের এই ভিডিওতে আমরা তথ্যমূলক বিশ্লেষণ করব কোন 5 কারণে জামাত এই জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হতে চলেছে। আলোচনার শুরুতেই আমরা বিশ্লেষণ করব বাংলাদেশে বর্তমানে যে ভোটের হাওয়া, অর্থাৎ কোন দলের পালে এখন হাওয়া বেশি। বাংলাদেশে 2025 সাল জুড়ে একাধিক বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টস ইউনিয়নের ভোট হয়েছে, ছাত্রদের ভোট হয়েছে, এবং সেই ভোটগুলোতে জামাতের যে স্টুডেন্টস উইং অর্থাৎ ছাত্র শিবির, সেই ছাত্র শিবির তারা নজিরবিহীন সাফল্য পেয়েছে একাধিক বিশ্ববিদ্যালয়ে। অন্য রাজনৈতিক দল অর্থাৎ বিএনপি এবং এনসিপির যে ছাত্র শাখা ছিল তারা কিন্তু এই নির্বাচনগুলিতে কোনোভাবেই জামাতের যে ছাত্র শিবির তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে উঠতেই পারেনি। আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 28টি আসনের মধ্যে ছাত্র শিবির 23টাতে জয়ী হয়েছে। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেখানেও 25টার মধ্যে 20টি আসন পেয়েছে জামাতের ছাত্র শিবির। একই অবস্থা চিটাগং ইউনিভার্সিটি 26-এ 24 এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 23-এ 20। 90% বেশি আসনে জয়ী হয়েছে জামাতের ছাত্র শিবির। ছাত্ররা যখন বাংলাদেশে জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, নির্ণায়ক ভূমিকা পালন করছে, আর সেখানে জামাতের ছাত্র শিবির তারা এই নজিরবিহীন নজরকাড়া ফল তারা করেছে এবং এই প্রভাব সাধারণ জনমানুষে ব্যাপকভাবে সাড়া ফেলেছে। এতে ইঙ্গিত করা যায় যে সাধারণ মানুষ যারা জল মেপে চলে, যারা ফ্লোটিং ভোট, যে সাধারণ মানুষ যারা সক্রিয়ভাবে কোনো রাজনৈতিক দলের কর্মী না, সেই সমস্ত মানুষ তারা চেষ্টা করে তাদের ভোট যেন নষ্ট না হয়ে যায়, তারা সেই দলকেই ভোট দেবে যে দলের জয়ী হবার সম্ভাবনা সবচাইতে বেশি। ইতিমধ্যেই জাতীয় নির্বাচনের আগে ট্রেইলারে যখন ছাত্র শিবির এই নজরকাড়া ফল করেছে, সেখানে সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা বিশ্বাস তৈরি হতে শুরু করেছে যে জামাতি আগামী দিনে সরকার তৈরি করবে। যে কোনো দেশের ক্ষেত্রেই এই ফ্লোটিং ভোট নির্ণয় করে কোন দল জয়ী হবে। তবে বাংলাদেশের ক্ষেত্রে একটা অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে আওয়ামী লীগ দলকে এই ভোটে থেকে বাজেয়াপ্ত করবার জন্য। 24 সালের আগস্টের আগে হাসিনা সরকার এক টানা 15.5 বছর ক্ষমতাসীন ছিলেন। এই সময়ে দেশে বিপুল পরিমাণে মানুষ তারা আওয়ামী লীগ দল করতেন। এখন হঠাৎ করে আওয়ামী লীগ দল নিষিদ্ধ হওয়ার ফলে এখনো যে অল্প সংখ্যক আওয়ামী লীগ কর্মী বাংলাদেশে বেঁচে আছেন যারা মনে করেন এই দলই তারা করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো অপশন নেই আওয়ামী লীগকে ভোট দেওয়ার। ফলে এই আওয়ামী লীগ কর্মীরা যেদিকে যাবে সেই দল তার পাল্লা অনেকখানি ভারী হবে, তাতে কোনো সন্দেহ নেই। তো এখানে সঙ্গত কারণেই প্রশ্ন ওঠে আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে, বিএনপি না জামাত। এখন বাংলাদেশে যখন আওয়ামী লীগ ক্ষমতাসীন ছিল তখন বিএনপি দলের উপরে আওয়ামী লীগ নেতা এবং কর্মীরা নিদারুণ অত্যাচার করেছে। তাদের নামে ভুয়ো মামলা দেওয়া, তাদেরকে গুম করা, খুন করা, একাধিক অত্যাচার ও অন্যায় হয়েছে। এখন এই আওয়ামী লীগ যদি বিএনপি দলে যায়, যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে আওয়ামী লীগ সেই সমস্ত নেতা কর্মীদেরকে শুধু বদল নয় তারা বদলাও নেবে, এই আশঙ্কা কিন্তু রয়েছে আওয়ামী লীগ নেতাদের একাংশের মনে। ফলে তারা জামাতকে তুলনামূলকভাবে নিরাপদ মনে করছে, কারণ জামাত অতীতে কোনদিন ক্ষমতায় থাকেনি এবং তার কারো বিরুদ্ধে প্রতিশোধ বা বদলা নেওয়ারও কিছু নেই। তাই আওয়ামী লীগ দলের একটা বড় অংশের মানুষ তারা মনে করছেন যে তারা জামাতকে ভোট দেবে, জামাতকে ভোট দিলে তারা আগামীতে নিরাপদ থাকবে। তো এখান থেকে অনুমান করা যায় যে ফ্লোটিং ভোটের একটা বড় অংশ জামাত পেতে চলেছে। সুতরাং 1 নম্বর কারণ, এই ফ্লোটিং ভোটের পাল্লা জামাতের দিকে ভারী হওয়ার কারণেই দাড়ি পাল্লা শক্তিশালী হবে বলেই অনুমান হয়।
দ্বিতীয় বৃহত্তম কারণ জামাতের অনুকূলে যেটা যাচ্ছে তা বাংলাদেশে এই মুহূর্তে নিঃসন্দেহে বিএনপি শক্তিশালী রাজনৈতিক দল। তো বিএনপির ক্ষেত্রে বর্তমানে যে ভয়ঙ্কর ক্ষতি হয়ে গেল তা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু। খালেদা জিয়ার শূন্যতা ভরাট করার মতো ক্ষমতা বিএনপি দলের কোনো নেতার নেই। এমনকি তারেক রহমান, যার স্বদেশে প্রত্যাবর্তনকে ঘিরে বাংলাদেশের লক্ষ লক্ষ বিএনপি কর্মী তারা পথ চেয়েছিলেন কবে তারেক রহমান দেশে ফিরবেন। তারেক রহমান দেশে ফিরলেন এমন এক সময়ে যখন তার মা ইন্তেকাল করলেন, এবং বিএনপি যেহেতু পরিবারতান্ত্রিক একটি দল, সেই পরিবারতান্ত্রিক দলের পরিবারের সদস্য গুরুত্বপূর্ণ, সন্দেহ নেই, কিন্তু তারেক রহমান দেশে ফিরে এখন কোনোভাবেই দেশের মানুষের কাছে তিনি গ্রহণযোগ্য হতে পারছেন না। দেশের বড় অংশের মানুষ তারেক রহমানকে মেনে নিতে পারছেন না, এমনকি দেশের মানুষের সঙ্গে তার যে যোগাযোগ, সেই যোগাযোগ অত্যন্ত ক্ষীণ। অপরদিকে বিএনপি দলের যারা প্রবীণ নেতা, মির্জা ফখরুল ইসলামের মতো নেতা, যিনি শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর প্রেস কনফারেন্সে দিতে গিয়ে অবজ্ঞা ভরে যেভাবে ওসমান হাদির নাম ভুল করলেন, তাকে হাজি সাহেব বললেন, এমনকি তার ইনকলাব মঞ্চের নাম পর্যন্ত তিনি 3 বার শুনেও সঠিক করে বলতে পারলেন না। এই মির্জা ফখরুল ইসলামদেরকে বাংলাদেশের সাধারণ মানুষ এখন কোনোভাবেই নির্ভরযোগ্য মনে করে না। তো বিএনপি দলের যে প্রবীণ নেতৃত্ব, সেই প্রবীণ নেতৃত্বের সীমাহীন ঔদ্ধত্য এবং তাদের দুর্নীতির সঙ্গে আপোষ করার ঝুড়ি ঝুড়ি অভিযোগ আছে বাংলাদেশে। ফলে বিএনপি দল বর্তমানে তারা প্রতিদিন তাদের রাজনৈতিক শক্তি ক্ষয় হচ্ছে, তারা প্রতিদিন দুর্বল হচ্ছে একটু একটু করে। যদিও বাংলাদেশ সাক্ষী থাকলো পৃথিবীর সর্ববৃহৎ জানাজা, কোন নারীর মৃত্যুতে, পৃথিবীর ইতিহাসে মুসলিম কোন নারীর মৃত্যুতে এত বৃহৎ মানুষের সমাগম জানাজাতে পৃথিবী কোনোদিনও দেখেনি। সেদিক থেকে ভাগ্যবতী ছিলেন খালেদা জিয়া। বাংলাদেশ সাধারণ মানুষের আশীর্বাদ, দোয়া তিনি পেয়েছেন, কিন্তু এই দোয়া খালেদা জিয়া ব্যক্তিগতভাবে পেলেও বিএনপি দল কিন্তু এই দোয়া পাচ্ছে না। সাধারণ মানুষের একটা বড় অংশ বিএনপি দলকে তারা ভরসাযোগ্য বলে মনে করতে পারছেন না। তার কারণ ইতিমধ্যে জুলাই বিপ্লবের পর, হাসিনা সরকারের পতন এবং দেশ থেকে পলায়নের পর বাংলাদেশের সাধারণ মানুষ যখন ভারতবর্ষের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার, সেই সময় আমরা জানি তারেক রহমান দেশে ফেরার আগেই ভারতবর্ষের সঙ্গে তার একটা বোঝাপড়া হয়েছে বলে অভিযোগ। ভারতবর্ষে বিভিন্ন মিডিয়াতে লেখালেখি হয়েছে, এমনকি বাংলাদেশেরও প্রথম সারির প্রত্যেকটি দৈনিকই তারা জানিয়েছে যে তারেক রহমানের সঙ্গে ভারতবর্ষের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে এবং ভারতবর্ষ আশাবাদী তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এবং ভারতবর্ষের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি হবে। এইখানেই বাংলাদেশের একটা বড় অংশ মানুষের অভিযোগ যে এটা বিএনপি ভারপ্রাপ্ত আওয়ামী লীগ, এমনকি নতুন প্যাকেটে পুরনো খাবার। বিএনপির ভাবমূর্তি অনেকখানি কলুষিত। জুলাই বিপ্লবের পর বাংলাদেশের আপামর জনগণ যখন একজন স্বদেশী নেতা চাইছেন, যে নেতা বাংলাদেশকে ফার্স্ট প্রায়োরিটি দেবে, সেই ক্ষেত্রে তারেক রহমান কিন্তু যোগ্যতম বা বিশ্বাসযোগ্য মুখ হয়ে উঠতে পারছেন না। এটা বিএনপি দলের ক্ষেত্রে বড়সড় ক্ষতি। অন্যদিকে মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকারকে ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি দলের উঁচু থেকে নিচু তলার সমস্ত বড় মেজ ছোট সব নেতারা বিপুল পরিমাণের অর্থনৈতিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছেন। গত 1.5 বছর ধরে এই বিএনপি দলের নেতারা সাধারণ মানুষ, ব্যবসায়ীদেরকে জুলুম করে চাঁদাবাজি করছে এবং হাট ঘাট, মাঠ, দোকান, বাজার কেউ এই বিএনপির চাঁদাবাজি থেকে রক্ষা পায়নি বলে বিপুল পরিমাণে অভিযোগ জমা হয়েছে ইতিমধ্যেই। মানুষ এই চাঁদাবাজের হাত থেকে বাঁচতে চাইছে এবং অফিসে অফিসে যে দুর্নীতি, সেই দুর্নীতির হাত থেকে বাঁচতে তারা ত্রাহি ত্রাহি রব করছে, তারা মরিয়া হয়ে উঠেছে, তারা একটি সৎ বিকল্প খুঁজছেন। এই ক্ষেত্রে আমরা কিছু পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। শেখ হাসিনার শাসনকালে বাংলাদেশ যদিও কিছু আর্থিক বিকাশ, উন্নয়ন, অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে উন্নতি করেছিল, কিন্তু এই সময়ের মূল অভিযোগ ছিল অর্থনৈতিক কেলেঙ্কারি। সেই কেলেঙ্কারি কেমন ছিল তার ছোট্ট কিছু নমুনা আমরা দেখে নিই। ঢাকা শহরের বাস ট্রান্সপোর্ট সিস্টেম, অর্থাৎ বাস টার্মিনাল, বাস স্ট্যান্ড এবং বাস ওনার্স অ্যাসোসিয়েশন, এই সমস্ত নানান নামে প্রতিদিনে প্রায় 3 কোটি টাকা চাঁদা আদায় করা হতো। অন্যদিকে এই 15 বছরের মেয়াদে বাংলাদেশের এই আওয়ামী লীগ নেতারা বিদেশে টাকা হাওলা করেছেন প্রায় 2 ট্রিলিয়ন বাংলাদেশি টাকা। ভয়ঙ্কর পরিমাণ টাকা অসৎ উপায়ে দেশ থেকে বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ নেতারা।
অন্যদিকে পরিকাঠামো নির্মাণ, যেমন যমুনা সেতু, এই ধরনের বড় অবকাঠামো নির্মাণ করার কাজে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার সরাসরি বিপুল পরিমাণের অর্থনৈতিক কেলেঙ্কারি করেছে। আর সেই কেলেঙ্কারি পরিমাণ কত? প্রায় 3 ট্রিলিয়ন, 2.8 ট্রিলিয়ন টাকার দুর্নীতি করেছে আওয়ামী লীগ সরকার। এই দুর্নীতির ঐতিহ্যকে বহাল রেখে বাংলাদেশে বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার চলছে, সেই তত্ত্বাবধায়ক সরকারের সময়েও কিন্তু বাংলাদেশে সমান তালে দুর্নীতি চলছে, যে দুর্নীতিকে রোধ করা যায়নি। এই কথা আমরা দাবি করছি। বাংলাদেশের সাম্প্রতিক একটি সার্ভে হয়েছে, এই সার্ভে করেছে বাংলাদেশের পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার। তারা একটি রিপোর্ট প্রকাশ করেছে, যে রিপোর্টের নাম ইকোনমিক ডাইনামিক্স অ্যান্ড মুড অ্যাট হাউসহোল্ড লেভেল ইন 2025। এই রিপোর্টে প্রকাশ পেয়েছে যে বর্তমানে বাংলাদেশের প্রতি 100 পরিবারের মধ্যে 12টি পরিবারকে কোনো না কোনো ভাবে এই রাজনৈতিক দলের নেতাদেরকে, পুলিশকে কিংবা সরকারি কর্মীকে তাদেরকে ঘুষ দিতে হয়। ঘুষ না দিলে বাংলাদেশে কোনো কাজই হয় না। আজকের এই ইউনূস সরকারের সময়ে তারা 39% ঘুষ যায় পুলিশের কাছে এবং 33% ঘুষ যায় বিএনপি, বিশেষ করে অভিযোগ বিএনপি দলের বিরুদ্ধে। বিএনপি দলের নেতাদের কাছে গেছে 33% ঘুষ। অপরদিকে সরকারি অফিসগুলো সব ঘুঘুর বাসা, টাকা না দিলে ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে যায় না। সাধারণ মানুষ ঘুষ না দিয়ে পরিষেবা পায় না। 50% মানুষ সরাসরি অভিযোগ করেছে তারা ঘুষ না দিয়ে কোনো সরকারি পরিষেবা পাচ্ছেন না। এই দেশ জুড়ে যে মানুষ যখন এই চাঁদাবাজি, জুলুমবাজি এবং এই অন্যায়ের শিকার, এই অন্যায়ের প্রতিকার মানুষ খুঁজছেন, সেখানে আমরা বলতে পারি যে জামাত এমন একটি রাজনৈতিক দল যে দলের কোন নেতার বিরুদ্ধে এখনো কোনো প্রমাণিত ঘুষ খাওয়া বা চাঁদাবাজি করার অভিযোগ নেই। কারণ জামাত দলের রাজনৈতিক আদর্শই সততা। তারা ঘোষণা করেছে তাদের মূল লড়াই হচ্ছে দুর্নীতি থেকে মুক্তি, 1 নম্বর। 2 নম্বর তাদের স্বাধীন বিচার ব্যবস্থা ও ইনসাফ দেওয়া। এই নির্বাচনী ইস্তাহারে জামাত দলের প্রধান যে ঘোষণা, তারা বিচার ব্যবস্থাকে প্রশাসন থেকে সম্পূর্ণ পৃথক করবে, অর্থাৎ স্বাধীন বিচার ব্যবস্থা তারা উপহার দেবে বাংলাদেশকে। যে কোনো উন্নয়নশীল দেশে প্রধান চ্যালেঞ্জ, গণতন্ত্রের সবচাইতে বড় বিপদ সরকার থেকে বিচার ব্যবস্থাকে আলাদা করা। কারণ অধিকাংশ দেশেই গণতন্ত্রের নামে আমরা জানি যে শাসকের ইচ্ছাই হয়ে যায় বিচারকের ইচ্ছা, শাসকের অঙ্গুলি হিলনে বিচারক নাশ করে। তাই অধিকাংশ গণতান্ত্রিক দেশেই বিরোধী দলনেতাকে জেলে যেতে হয় নানান কেলেঙ্কারি, নানান দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে। ইমরান খান পাকিস্তানে আমরা জানি কি কারণে এখন জেলে আছেন। আমরা একইভাবে দেখেছি বাংলাদেশে শেখ হাসিনা সরকারের সময়ে খালেদা জিয়ার উপরে কি অন্যায় হয়েছে। বিচারের নামে প্রহসন করে তাকে দীর্ঘদিন বন্দী করে রাখা হয়েছে, এমনকি চিকিৎসা করার যে মানবিক অধিকারটুকু থেকেও বঞ্চিত করা হয়েছিল খালেদা জিয়াকে। তাই এই যে অভিশাপ, গণতান্ত্রিক দেশের বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করা যে অভিশাপ, এই অভিশাপ থেকে মুক্তি দিতে প্রতিশ্রুতিবদ্ধ জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। অন্তত তারা এই ঘোষণা করেছেন বারবার। অপরদিকে তারা বলেছেন যে জুলাই বিপ্লবের আদর্শকে বাস্তবায়িত করবেন। এখনো পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে যে জুলাই বিপ্লবের সনদ, সেই সনদ এখনো প্রকাশ করা হয়নি শহীদ বীরদের তালিকা। প্রতিটি মানুষ চান যে জুলাই বিপ্লবের সনদকে সামনে আনা হোক, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার এই কাজ এখনো করে উঠতে পারেনি। তাই জামাত দাবি করেছে যে তারা যদি ক্ষমতায় আসে, তারা জুলাই বিপ্লবের আদর্শকে বাস্তবায়ন করবেন এবং চতুর্থত শিক্ষা বিস্তার এবং যুব সমাজকে ক্ষমতায়ন করবেন। বাংলাদেশ আয়তনে ক্ষুদ্র হলেও জনসংখ্যার নিরিখে বিপুল। বাংলাদেশের মানুষের আয়ের অন্যতম উৎস রেমিট্যান্স, বিদেশে কাজ করে জীবিকা নির্বাহ করা। আর সেই ক্ষেত্রে যে পরিমাণ স্কিল দরকার, সেই স্কিল কিন্তু বাংলাদেশে ডেভেলপমেন্ট হচ্ছে না। অধিকাংশ শ্রমিক অদক্ষ এবং বিদেশে গিয়ে তারা মার খাচ্ছে তাদের দক্ষতা না থাকার কারণে। এই জায়গায় জামাত দল প্রতিশ্রুতি দিচ্ছেন তারা শিক্ষায় এবং যুব সমাজকে প্রশিক্ষণ দিয়ে তারা উন্নততর মানব সম্পদে পরিণত করবেন। কিন্তু এইখানে আমরা একটা কথা বলতে চাই যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত করুণ। তার অন্যতম কারণ শিক্ষা খাতে স্বল্প ব্যয় করা। সে বিএনপি হোক কিংবা আওয়ামী লীগ হোক, কোন সরকারি শিক্ষকদেরকে যোগ্য পারিশ্রমিক দেয়নি। বর্তমানে বাংলাদেশের শিক্ষক, অধ্যাপক, অধ্যাপিকা, এমনকি সরকারি কর্মীদের যে বেতন দেওয়া হয় তা
অত্যন্ত নক্কারজনক বর্তমান সময়ের সাপেক্ষে। এই বেতন কাঠামোকে পুনর্গঠন না করলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি কোনোভাবেই সম্ভব নয়। কারণ একজন সাধারণ শ্রমিক যে পারিশ্রমিক মাসে তিনি রোজগার করেন, একজন শিক্ষক তা পারেন না। তাহলে একজন শিক্ষকের না সম্মান থাকে, না তার এই শিক্ষকতার পেশাকে সে ভালোবাসতে পারে। তাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে দৈন্য দশা, তাকে যদি ঢেলে সাজাতে হয়, জামাত ক্ষমতায় এসে জামাতের প্রধান কাজ হওয়া উচিত এই শিক্ষা ব্যবস্থায় বিপুল পরিমাণে বাজেট বৃদ্ধি করা এবং শিক্ষকদের সম্মান বৃদ্ধি করা, তাদেরকে উন্নততর জীবন দান করা, এই কর্তব্য হওয়া উচিত জামাত দলের। চতুর্থ সবচাইতে গুরুত্বপূর্ণ যে কারণ, যে কারণে জামাত ভোটের ময়দানে সব থেকে বেশি এগিয়ে গিয়েছে, সব থেকে বেশি শক্তিশালী হয়ে উঠেছে, তা সাম্প্রতিক এই দলের রূপান্তর। জামাত দল অভাবনীয়ভাবে তার দলীয় যে কাঠামো ছিল সেই কাঠামোকে আমূল বিবর্তন করেছে সাম্প্রতিক সময়ে। এক নম্বর, তারা তাদের পুরনো অবস্থান ভেঙে তাদের যে রুকুন ভিত্তিক বা ক্যাডার ভিত্তিক যে দল ছিল, সেই ক্যাডার ভিত্তিক দলকে সম্পূর্ণ বদলে দিয়ে সময়ের উপযোগী হয়ে উঠেছে। তাদের বিরুদ্ধে এতদিনে যে অভিযোগ ছিল যে তারা হলো রাজাকার বাহিনী, আওয়ামী লীগ দল ধারাবাহিকভাবে জামাতকে অভিযুক্ত করেছিল রাজাকার বলে। বর্তমানে বিএনপি তারা ওই পুরনো জুতোতে পা দিয়ে তারা এখন জামাতকে অভিযোগ করছে ৭১ সালের মুক্তিযুদ্ধ বিরোধী একটা সংগঠন, একটা দল বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর এই সমস্ত অভিযোগকে নস্যাৎ করতে, গুড়িয়ে দিতে কর্নেল আলী আহমেদের পার্টি এলডিপির সঙ্গে গাঁটছাড়া বেঁধে জামাত কিন্তু এই প্রশ্নের মোকাবেলা করছেন দারুণভাবে। এটা একটা পলিটিক্যাল মাস্টার স্ট্রোক ছাড়া আর কিছু বলা যায় না। অন্যদিকে এনসিপির সঙ্গে যে জোট, এই নাহিদ ইসলামদের সঙ্গে যে জোট, প্রবীণ এবং নবীনের এক অদ্ভুত মেলবন্ধন ঘটিয়েছে জামাত। জামাত ছাত্র শিবির ইতিমধ্যেই বাংলাদেশে অপ্রতিদ্বন্দ্বী, তার উপরে এনসিপির সঙ্গে যুক্ত হওয়ার ফলে জুলাই বিপ্লবের যে ভাবধারা, জুলাই বিপ্লবের যে আদর্শ, অর্থাৎ নবীন প্রজন্মের নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্নকে জামাত কিন্তু তার নিজের বুকে ধরেছে। ফলে জামাত তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল, অর্থাৎ রক্ষণশীল গোড়া, সেই আক্রমণকে পুরোপুরি বানচাল করে দিয়েছে জামাত এনসিপির সঙ্গে জোটবদ্ধ হয়ে। একদিকে শুধু আদর্শগত শক্তিশালী হয়ে ওঠাই নয়, ভোটের ময়দানেও কিন্তু জামাত এই এনসিপির ভোট, এলডিপির ভোটকে এক জায়গায় করে অনেক শক্তিশালী হয়ে উঠেছে। অপরদিকে এবি দল, মুজিবুর রহমান মঞ্জুর যে এবি দল, তার সঙ্গেও জোটবদ্ধ হয়েছে জামাত। ফলে জামাত বর্তমানে রাজনৈতিক ময়দানে অনেক পরিপক্ক, অনেক দক্ষ একটা রাজনৈতিক দল, যার বিস্তার একেবারে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত। এই দলকে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপির পক্ষে এখন অত্যন্ত দুরূহ হয়ে উঠেছে। অপরদিকে যে অভিযোগ জামাতের দিকে ধেয়ে আসে, ভারতবর্ষের দিক থেকে তো বটেই, অন্যান্য দিক থেকে, যে জামাত হচ্ছে একটা ধর্মভিত্তিক একটা সংগঠন যারা সংখ্যালঘুদের প্রতি দায়বদ্ধ নয় বা সহানুভূতিশীল নয়। এমনকি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে জামাত যদি ক্ষমতায় আসে, তাদের ভবিষ্যৎ বিপজ্জনক হয়ে উঠতে পারে। সেই অভিযোগকেও জামাত বর্তমানে কিন্তু দারুণভাবে মোকাবেলা করছে। আমরা দেখেছি খুলনা ১ নম্বর কেন্দ্র থেকে ইতিমধ্যেই কৃষ্ণ নন্দীকে জামাত প্রার্থী ঘোষণা করেছে। অর্থাৎ জামাত তার যে দায়বদ্ধতার জায়গা, ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে জামাত সংখ্যালঘুদের জন্য চার্টার কেন প্রকাশ করছে না। এই প্রশ্নের জবাবেও জামাত কিন্তু জানিয়েছে তারা বাংলাদেশে ইতিমধ্যেই এই উত্তাল সময়ে একাধিক মন্দির প্রহারা দিয়ে, এমনকি সংখ্যালঘু মানুষদের বাড়ি পাহারা দিয়ে তারা দেশের নজির তৈরি করেছে এবং আগামী দিনেও তারা এই ঐতিহ্যকে বজায় রাখবে বলেই বারবার তারা দাবি করেছে সাংবাদিক সম্মেলনে বা বিভিন্ন জায়গায়। তবে শেষ একটি বিষয় যেটা জামাতকে এখনো দারুণভাবে বিধ্বস্ত করে চলেছে, তা হচ্ছে মহিলা প্রশ্নে। বাংলাদেশে জামাত যে 298টা প্রার্থী ঘোষণা করেছিল পূর্বে, সেই 298টি পুরুষ নাম ছিল, একটি মহিলার নামও তারা কিন্তু সংযুক্ত করেনি তাদের এই প্রার্থী তালিকায়। এখান থেকে প্রশ্ন যে জামাত যদি প্রোগ্রেসিভই হবে, তাহলে কোন মহিলার নাম তারা কেন প্রার্থী হিসেবে নির্বাচন করেনি বা কেন তারা মহিলা বিষয়ে এমন বিরোধী অবস্থান নিচ্ছে। তবে এটা জামাত দল এখনো কিন্তু এই বিষয়ে কোনো স্পষ্ট করে জানায়নি, বা তাদের যে পরিবর্তিত ভোটার তালিকা সেখানেও কোনো মহিলা মুখের উপস্থিতি নেই। জামাতের ভোটে জয়ী হওয়ার ক্ষেত্রে পঞ্চম যে গুরুত্বপূর্ণ কারণ, যে কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বর্তমান গণতান্ত্রিক পৃথিবীতে মানুষ রাজনীতি করে কেবলমাত্র ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য বা পারিবারিক
অর্থনৈতিক নানান লালসা থেকে মানুষ রাজনীতিতে আসেন এবং রাজনীতির মাধ্যমে তারা সেই সমস্ত স্বপ্ন পূরণ করে। এই ক্ষেত্রে জামাত একটা ব্যতিক্রমী দল এই কারণেই, কারণ জামাতের মধ্যে যে অভ্যন্তরীণ ঐক্য, যে দলীয় ঐক্য এবং দলীয় শৃঙ্খলা রাখা যায়, তা এক কথায় নজিরবিহীন। নেতা তো বটেই, সাধারণ কর্মীদের কাছেও দলের আদর্শ অনেক অনেক বড়, ব্যক্তির ঊর্ধ্বে তাদের রাজনৈতিক আদর্শ। 2 নম্বর, আত্মত্যাগের ঐতিহ্য বর্তমান পৃথিবীতে বিরল। আমরা জানি যে জামাত এই ভোট শুরু হওয়ার অনেক আগেই তার ওই 298 জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল, কিন্তু জামাত ধীরে ধীরে বুঝতে পারে যে মানুষ তাদেরকে এবার চাইছে, তাদেরকে ক্ষমতায় আসার একটা সুযোগ তাদের তৈরি হয়েছে। কিন্তু রাজনৈতিকভাবে জয়ী হওয়ার ক্ষেত্রে জামাত একা যথেষ্ট নয়। তাই সেই উপলব্ধি থেকে জামাত কিন্তু একাধিক দলের সঙ্গে তারা জোট করেছে। বর্তমানে সেই জোটের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 10টি দল নিয়ে জামাত যে জোট করেছে, সেই জোট সঙ্গীদেরকে ধীরে ধীরে তাদের আসনকে ছাড়তে হয়েছে। অন্তত 108টি আসনকে তাদের জোট সঙ্গীদের ছাড়তে হয়েছে। এই 108 জন প্রার্থী যারা পূর্বেই যাদের নাম ঘোষিত হয়েছিল, সেই সমস্ত প্রার্থীরা অসংকোচে নির্দ্বিধায় তাদের নাম প্রত্যাহার করে নিয়েছেন এবং তারা কোনো রকম বিদ্রোহ করেননি দলীয় নেতাদের বিরুদ্ধে। এটা কল্পনা করা যায় না আজকের দিনে, যে প্রার্থীরা গত 1 বছর ধরে 1.5 বছর ধরে নিজের এলাকায় কাজ করছিলেন, ভোটে জয়ী হওয়ার লক্ষ্যে জনসংযোগ করছিলেন, হঠাৎ করে আজ ঘোষণা করেছে জামাতের নেতৃত্ব যে তারা আর প্রার্থী নেই, সেখানে তাদের জোট শরিকরা লড়াই করবে। হাসি মুখে মেনে নিয়েছে এই প্রার্থীরা। আমরা উল্লেখযোগ্য উদাহরণ দেখতে পারি সাইফুল ইসলামের ক্ষেত্রে। কুমিল্লা 4 নম্বর কেন্দ্র থেকে এই সাইফুল ইসলামের প্রার্থী ঘোষণা হয়েছিল যে তিনি ভোটে লড়বেন জামাতের হয়ে কুমিল্লা 4 নম্বর কেন্দ্রে, কিন্তু বর্তমানে এনসিপির সঙ্গে জোট করার পর হাসনাত আব্দুল্লাহ নাম ঘোষিত হয়ে যায় এনসিপির পক্ষে, তিনি লড়বেন এই কেন্দ্রে। তখন সাইফুল ইসলাম চোখের জল ঝরছে কিন্তু মুখে তিনি হাসি। তিনি বললেন যে এইটুকু আত্মত্যাগ তিনি করতেই পারেন দলের জন্য, কোনো অসুবিধা নেই, এর চাইতে বৃহত্তর যদি ত্যাগ করতে তবু তিনি করবেন, কারণ তার দলের এটা নির্দেশ, সেই নির্দেশ তিনি মানবেন। এবং হাসনাত আব্দুল্লাহর মনোনয়নপত্র জমা দেওয়ার দিন তার সঙ্গে গেলেন, সারা দিন থাকলেন এবং এটাই দেশবাসীকে বার্তা দিলেন যে জামাত এবং এনসিপি যে জোট হয়েছে, সেই জোট সত্যিকারেরই জোট হয়েছে। তাই এটা এই আত্মত্যাগের ঐতিহ্য জামাত দলকে অত্যন্ত শক্তিশালী করছে। এই কেন্দ্রীয় শৃঙ্খলা বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের থেকে জামাতকে পৃথক করেছে। চতুর্থত, রাজনীতি যখন ঈমানের অঙ্গ, জামাত দলের ক্ষেত্রে নেতা এবং সাধারণ কর্মীরা প্রত্যেকেই তারা রাজনীতি করছেন ঈশ্বরের সন্তুষ্টি লাভের জন্য, সামাজিক সংস্কার করবার জন্য, দেশের এবং জাতি গড়ার জন্য তারা রাজনীতিতে এসেছেন, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্য নয়। তাই তারা রাজনীতিকে মনে করেন ঈমানের অঙ্গ, তাদের ধর্মের অঙ্গ। ফলে এই যে শক্তি, এই শক্তি অপর কোনো দলের কাছে নেই। এই কারণে জামাতের যারা কর্মী, জামাতের যারা সদস্য, নেতা, প্রত্যেকে তারা দলের কাছে দায়বদ্ধ, সমাজের কাছে দায়বদ্ধ। সুতরাং এই 5টি কারণ পর্যালোচনা শেষে আমরা বলতে পারি জামাত বর্তমানে বাংলাদেশের ভোটের ময়দানে অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় অনেকখানি শক্তিশালী, অনেকখানি সংঘবদ্ধ এবং তারা তাদের যে কি কাজ আগামী দিনে করতে চলেছে সে বিষয়ে স্পষ্ট। তারা বাংলাদেশকে আগামী দিনে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ এবং আদর্শ গণতান্ত্রিক দেশ হিসেবে গড়তে চাইছেন। সেই স্বপ্ন আগামী দিনে আদৌ বাস্তবায়িত হয় কিনা সেটাই দেখার। এই আলোচনার পরিশেষে আমরা এই কথা বলতে পারি যে বাংলাদেশের প্রধান প্রতিপক্ষ দল বিএনপি যখন নেতৃত্ব শূন্যতায় ভুগছে, বিএনপি যখন আওয়ামী লীগের সঙ্গে একাত্ম হয়ে যাওয়া এবং তাদের অবস্থানগত আদর্শ বিলীন হয়ে যাওয়া, এই কারণে বাংলাদেশের মানুষ বর্তমানে যখন বিএনপিকে আর ভরসা করতে পারছে না, অপরদিকে বিএনপি দলের আদর্শ, তার সততা, দলীয় নিষ্ঠা, এই সমস্ত কারণে জামাত এবং তার জোট সঙ্গীরা বর্তমানে অনেক শক্তিশালী। তাই স্বাভাবিকভাবেই একথা বলা যায় যে আগামী দিনে যে নির্বাচন, সেই নির্বাচনে সহজ জয় পেতে চলেছে জামাত। কিন্তু একথাও মনে রাখতে হবে যে ভোট অত্যন্ত সূক্ষ্ম বিষয়, মানুষের মন অতি সহজেই প্রভাবিত হয়। আগামী 1.5 মাস এখনো সময় বাকি, সেই সময়ে জামাত তার রাজনৈতিক রণকৌশল ঠিক কিভাবে পরিচালনা করে এবং মানুষ তার কিভাবে রেসপন্স করে সেটা দেখার। এখনই সবটুকু বলা যাবে না। 1.5 মাস সময় অতিক্রান্ত হওয়ার পর জামাত যদি তার অবস্থানকে আরো শক্তিশালী করে, সাধারণ মানুষের কাছে এই বার্তা যদি পৌঁছাতে পারে, নিশ্চয় জামাত জয়ী হবে। তবে